কখনো কি মনে হয়েছে যে জীবনে সুখী হওয়ার আসল রহস্যটা আসলে আরও বেশি কিছু যোগ করা নয়, বরং অপ্রয়োজনীয় সবকিছু বাদ দেওয়া? আজ আমরা জাপানের সেই মিনিমালিজমের জগতে ডুব দেব, যা শুধু ঘর গোছানোর বাইরেও আমাদের জীবনকে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবুন তো একবার, মাত্র ৩ দিনের মধ্যে একজন মানুষ তার ১০,০০০ জিনিসপত্র থেকে নেমে এলেন মাত্র ৩৭টাতে। এটা কিন্তু কোনো পাগলামি ছিল না, বরং এটা ছিল নিজের হারানো মনের শান্তি খুঁজে পাওয়া একটা যাত্রা। তো কিভাবে সম্ভব হলো এটা? চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। একটা বেশ কঠিন প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? আচ্ছা, এমনটা কি হতে পারে যে আমাদের এই যে এত জিনিসপত্র, যা আমরা এত যত্ন করে জমিয়েছি, সেগুলোই আসলে আমাদের মানসিক চাপ, ক্লান্তি আর উদ্বেগের আসল কারণ? আজকের আলোচনার একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছে এই প্রশ্নটায়। আমাদের এই আলোচনার শুরুটা হবে তিশির গল্প দিয়ে। বাইরে থেকে দেখলে আরে বাবা, দারুণ সফল একজন মার্কেটিং এক্সিকিউটিভ, কিন্তু ঘরের দরজাটা বন্ধ হলেই ছবিটা যেত পুরো পাল্টে। তিনি তার ১০,০০০ জিনিসের ভিড়ে আক্ষরিক অর্থেই ডুবে যাচ্ছিলেন। জীবনটা শুধু অগোছালো ছিল না, ওটা ছিল জিনিসপত্রে তৈরি এক সত্যিকারের ঘূর্ণিঝড়। এই স্লাইডটা দেখলে বোঝা যায় তিশির জীবনটা তখন ঠিক কেমন ছিল। ১০,০০০ জিনিস। একবার ভাবুন তো, প্রতিদিন সকালে শুধু কি পরবেন এটা ঠিক করতেই তার লাগত ৪৫ মিনিট। আর এর ফল, সারাক্ষণ উদ্বেগ, প্যানিক অ্যাট্যাক, আর রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর জন্য ওষুধের ওপর নির্ভর করতে হতো। মানে মানসিকভাবে তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন, দমবন্ধ একটা অবস্থায়। কিন্তু ঠিক তখনই তার প্রয়াত মায়ের রেখে যাওয়া একটা মেসেজ যেন সব কিছু বদলে দিল। মাত্র ৭টা শব্দ, কিন্তু সেটাই হয়ে উঠল তার জীবনের ধ্রুবতারা। জীবন তোমাকে সরল করার আগে তুমি তোমার জীবনকে সরল করো। আর ঠিক এখান থেকেই তার বদলে যাওয়ার অবিশ্বাস্য গল্পটা শুরু হলো। তো এই মেসেজটা থেকে অনুপ্রেরণা নিয়ে তিশি ৪টি জাপানি নীতির সন্ধান পেলেন, যা তার জীবনটাকে একেবারে নতুন করে গড়ে তুলল। এগুলো শুধু কোনো থিওরি ছিল না, এগুলো ছিল তার মানসিক শান্তির একটা রোড ম্যাপ। চলুন আমরাও একসঙ্গে এই ৪টি পথে একটু হেঁটে আসি। প্রথম পথটার নাম হল কানসো, মানে সিম্পলিসিটি বা সরলতা। কিন্তু এটা শুধু ঘরদার পরিষ্কার করা বা জিনিসপত্র ফেলে দেওয়া নয়, এর থেকে অনেক গভীর। এটা হলো একটা আর্ট, সচেতনভাবে সেই সব কিছু সরিয়ে ফেলার আর্ট, যা আমাদের জীবনে আসলে জরুরি নয়। অনেকটা চারপাশের কোলাহল সরিয়ে দিয়ে জীবনের আসল সুরটা খুঁজে বের করার মতো, তাই না? বিখ্যাত চা বিশেষজ্ঞ সেন্নো রিকিউয়ের একটা অসাধারণ কথা আছে। উনি বলেছিলেন, আপনার জায়গায় থাকা প্রতিটা অপ্রয়োজনীয় জিনিস আপনার চেতনার ওপর এক ধরনের সহিংসতা। কথাটা কিন্তু খুব গভীর। এর মানে হলো আমাদের চারপাশে থাকা প্রত্যেকটা বাড়তি জিনিস আমাদের মানসিক শক্তি একটু একটু করে কেড়ে নেয়, আমাদের মনোযোগকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পিছনে সলিড বিজ্ঞান আছে। এই যেমন এই স্লাইডের ডেটা দেখুন। স্ট্যানফোর্ডের একজন নিউরোসায়েন্টিস্টের গবেষণা বলছে, আমাদের চারপাশে যখন অতিরিক্ত জিনিসপত্র থাকে, তখন আমাদের মস্তিষ্কের পারফরম্যান্স প্রায় ৪০% কমে যায়, আর স্ট্রেস হরমোন ওটা বেড়ে যায় ৭০% পর্যন্ত। মানে আমাদের জিনিসপত্রগুলো আক্ষরিক অর্থেই আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। দ্বিতীয় নীতিটা হল সেইজাকো, যার মানে শান্ত, স্থির, নীরবতা। যখন আমরা চারপাশ থেকে মনোযোগ নষ্ট করার মতো জিনিসগুলো সরিয়ে ফেলি, তখন এক অদ্ভুত শান্তি নেমে আসে। কিন্তু এই পথটার একটা কঠিন দিকও আছে, কারণ যখন বাইরে জিনিসগুলো সরে যায়, তখন ভেতরে সে কঠিন আবেগগুলো বেরিয়ে আসে, যেগুলো এতদিন ধরে ওই জিনিসপত্রের নিচে চাপা পড়েছিল। কেন এমন হয়? হার্ভার্ডের একজন সাইকোলজিস্টের গবেষণা বলছে, আমরা অনেকেই আসলে জিনিসপত্র জমায় আমাদের ভেতরের কষ্ট, একাকিত্ব বা শূন্যতাবোধকে এড়ানোর জন্য। শপিং করা বা জিনিসপত্র গোছানো, এগুলো অনেক সময় আমাদের ভেতরের সে না মোকাবেলা করা মানসিক যন্ত্রণা ভুলে থাকার একটা উপায় হয়ে দাঁড়ায়। তৃতীয় নীতিটা আমার খুব পছন্দের। এর নাম মা, মানে শূন্যস্থানের সৌন্দর্য বা নেগেটিভ স্পেস। আমাদের একটা স্বভাব আছে, তাই না? কোনো খালি জায়গা দেখলেই মনে হয় কিছু একটা দিয়ে ভরে ফেলি। কিন্তু জাপানি দর্শনে এই খালি জায়গার গুরুত্ব অনেক। যেমন ধরুন, একটা গানের মাঝে থাকা নীরবতা গানটাকে আরও সুন্দর করে তোলে। ঠিক তেমনি জীবনের এই খালি জায়গাগুলোই আমাদের চিন্তা করার, নতুন কিছু ভাবার আর একটু শান্তিতে শ্বাস নেওয়ার সুযোগ করে দেয়।
আর চতুর্থ এবং শেষ নীতি হল সিজেন বা স্বাভাবিকতা। সোজা কথায় কোনো ভান বা দেখাওয়া ছাড়া জীবনযাপন করা। আমরা প্রায়ই তো এমন জিনিস কিনি যেগুলো আমাদের কাল্পনিক আমির জন্য, তাই না? মানে আমি অমুক হব, তমুক করব, সেই ভেবে কেনা, কিন্তু আমাদের আসল সত্তার জন্য কিনি না। সিজেন আমাদের শেখায় শুধু সেই জিনিসগুলোই রাখো যা তোমার আসল পরিচয়ের সঙ্গে সত্যি সত্যি খাপ খায়। তো এই 4টি নীতি মেনে চলার 6 মাস পর তিশির জীবনটা কেমন দাঁড়িয়েছিল চলুন তার সেই অবিশ্বাস্য পরিবর্তনে এক ঝলক চোখ ফেরানো যাক। এই স্লাইডটা দেখলেই তার আগে আর পরে জীবনের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। ভাবুন, কর্পোরেট মার্কেটিংয়ের চাকরি ছেড়ে এখন তিনি একজন মিনিমালিস্ট কোচ। যেখানে সপ্তাহে 65 ঘন্টা কাজ করতে হতো, সেখানে এখন করেন মাত্র 25 ঘন্টা। উদ্বেগ ওটা কমেছে 95%, আর সঞ্চয়ের হার 15 থেকে বেড়ে সোজা 60%। আর সবচেয়ে মজার ব্যাপার, তার ছোট্ট অ্যাপার্টমেন্ট, যেটা আগে জেলখানার মতো লাগতো, এখন সেটাকেই তার কাছে প্রাসাদের মতো মনে হয়। মানে জিনিস কমেছে, কিন্তু জীবনটা যেন আরও বড়, আরও পরিপূর্ণ হয়ে উঠেছে। তবে সম্ভবত সবচেয়ে বড় পাওয়া বা সবচেয়ে আবেগঘন মুহূর্তটা ছিল অন্য। একদিন তার বাবা তার নতুন ছিমছাম অ্যাপার্টমেন্টে এলেন আর তাকে দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, তোমার মা আজ বেঁচে থাকলে যে কি খুশি হতেন। তিনি তো এটাই চেয়েছিলেন, তোমার এই সুখী শান্ত রূপটা, তোমার জিনিসপত্রগুলো নয়, শুধু তোমাকে। এটা একটা অসাধারণ রিমাইন্ডার, তাই না? যে জিনিসের চেয়ে মানুষের সঙ্গে সম্পর্ক 1000 গুণ বেশি মূল্যবান। তিশির গল্পটা নিঃসন্দেহে ভীষণ অনুপ্রেরণাদায়ক, কিন্তু আসল প্রশ্ন হল আমরা কিভাবে এই শিক্ষাগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, কিভাবে আমরাও এই সরলতার পথে হাঁটা শুরু করতে পারি। এখানে একটা সহজ 4 সপ্তাহের একটা প্ল্যান দেওয়া আছে, যেটা চেষ্টা করে দেখা যেতে পারে। প্রথম সপ্তাহটা হোক কাংসো সপ্তাহ। মনে মনে নিজের ঘরটাকে একদম খালি কল্পনা করুন, তারপর ভাবুন কোন জিনিসগুলো সত্যি সত্যি আবার ফিরিয়ে আনা হবে। দ্বিতীয় সপ্তাহে সেই যাকো, প্রতিদিন অন্তত 30 মিনিট নীরবে কাটান আর দেখুন কি কি অনুভূতি উঠে আসে। তৃতীয় সপ্তাহে মা, যে কোনো একটা টেবিল বা তাকের মতো জায়গা বেছে নিন আর সেটা পুরো সপ্তাহ খালি রাখুন। আর চতুর্থ সপ্তাহে সিজেন, আপনার সেই কাল্পনিক আমির জন্য কেনা জিনিসগুলোর একটা লিস্ট বানান আর সেগুলো জীবন থেকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করুন। কলাম্বিয়া ইউনিভার্সিটির এই পরিসংখ্যানটা দেখলে সত্যি অবাক হতে হয়। একজন গড়পড়তা মানুষ তার জীবনের প্রায় 7 বছরেরও বেশি সময়, হ্যাঁ ঠিকই শুনছেন, 7 বছরের বেশি সময় কাটায় শুধু নিজের জিনিসপত্রের পেছনে, সেগুলো কেনা, গোছানো, পরিষ্কার করা, যত্ন নেওয়া। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে জিনিসগুলো আমাদের সেবা করার কথা ছিল, আমরাই যেন তাদের সেবা করতে গিয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছি। তাহলে এই যে এত জটিলতা, এর পেছনের আসল সত্যিটা কি? এই স্লাইডটা খুব সুন্দরভাবে সেটাকে এক জায়গায় এনেছে। আমরা আসলে জিনিস জমাই নিজেদের অনুভূতিকে এড়ানোর জন্য, শপিং করি ভেতরের শূন্যটা ঢাকার জন্য, গোছগাছ করে নিয়ন্ত্রণের একটা মিথ্যা অনুভূতি পায়, আর দামি জিনিস কিনি অন্যদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, নিজের জন্য নয়। আর তাই আমরা আবার টিশির মায়ের সেই অসাধারণ কথাটায় ফিরে আসি। জীবন তোমাকে সরল করার আগে তুমি তোমার জীবনকে সরল করো। সরলতাকে বেছে নেওয়া একটা সচেতন সিদ্ধান্ত। পরিস্থিতি যখন আমাদের বাধ্য করবে, তার আগেই নিজের হাতে জীবনের রাশ তুলে নেয়ার একটা উপায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। আমাদের এই যে এত জিনিসপত্র যেগুলো আমরা জমিয়ে রেখেছি, সেগুলো আসলে ঠিক কোন অনুভূতি থেকে আমাদের পালিয়ে থাকতে সাহায্য করছে? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করাই হয়তো এই সরলতার পথে হাঁটার প্রথম ধাপ হতে পারে।